লাস্ট ফ্রাইডের ক্লাসে আমরা এই যে 8.4 যেটা এই পর্যন্ত করছিলাম, এই চ্যাপ্টারের সব ম্যাথগুলোই ছোট ছোট। এরপরে যেটা আছে এটা জাস্ট অন্য আরেকটা বই থেকে কিনে আসা। তাছাড়া ফর্মুলা বই আগের মতো যে ফর্মুলা ছিল সেম একই ফর্মুলা, এখানে সে কথাই বলতেছে যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস ডিউ টু বেন্ডিং, অর্থাৎ বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হলো এমসি ডিভাইডেড বাই আই। এখন এমসি ডিভাইডেড বাই আই, এখানে এই সি এবং আই এটা দিয়ে আবার আরেকটা টার্ম নিয়ে আসা যায়, সেই টার্মটাকে বলা হয় সেকশন মডুলাস। সেকশন মডুলাস এস ইকুয়াল টু আই বাই সি, অর্থাৎ যে কোনো একটা সেকশনের বা যে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারের বা এলিমেন্টের মোমেন্ট অফ ইনারশিয়াকে যদি আমরা তার সি অর্থাৎ তার সেন্ট্রয়েডের দিয়ে ভাগ করি, তাহলে অর্থাৎ মানে সেন্ট্রয়েড থেকে আর কি আহ, আমাদের নিউট্রাল অ্যাক্সিস বা টপ ফাইবারের ডিসটেন্স, সেই সি ভ্যালুটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা পাই, সেটাকে বলা হয় সেকশন মডুলাস। তো আমাদের এই মেকানিক্স অফ সলিডস পড়ার সময় যে সমস্ত ম্যাথ আছে বেন্ডিং স্ট্রেস বের করার, সেক্ষেত্রে সাধারণত আমাদের ডাইরেক্ট যে সেকশনগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা সি আই দুইটাই বের করতে পারি, আমরা ডাইরেক্ট এই ফর্মুলায় বসাই দিই। কিন্তু এই ফর্মুলাটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যখন একটু অ্যাডভান্স কোনো স্ট্রাকচার ডিজাইন করব, ধরেন সাপোজ আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যখন যাব তখন আমাদের শীট পাইল ডিজাইন করতে হবে, বা আমরা যখন আর কি স্টিল স্ট্রাকচারের মধ্যে আসবো তখন আমাদের বিভিন্ন সেকশনের এরকম বেন্ডিং স্ট্রেস বের করতে হবে। তো সাধারণত শীট পাইল বলি বা স্টিল স্ট্রাকচারের বিভিন্ন সেকশন বলি, তো সেইগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের এআইএসসি, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কর্পোরেশন, ওরা আমাদের যে সমস্ত স্টিল সেকশন হইতে পারে সবগুলোর জন্য চার্ট আকারে একটা করে এস এর ভ্যালু দিয়ে দেয়, যাতে আমাদের এই প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে এই মোমেন্ট অফ ইনারশিয়া, সেন্ট্রয়েড ডিসটেন্স এগুলো যাতে ক্যালকুলেশন না করা লাগে, এই জন্য ওরা বিভিন্ন সেকশনের জন্য ডাইরেক্ট রেডিমেড একটা চার্ট দিয়ে দেয় যেখানে প্রত্যেকটা সেকশনের এই এস এর ভ্যালুটা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এস এর ভ্যালু জানি, খুব সহজেই আমরা জাস্ট মোমেন্টটাকে এস দ্বারা ভাগ করলে আমরা সেখানে কি পরিমাণ বেন্ডিং স্ট্রেস আসতেছে সেটা পেয়ে যাবো। এই জন্য মেনলি এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে। এটা নতুন কোনো কিছুই না, এটা আসলে মুখস্থ করারও কিছু নাই। এই এস ইকুয়াল টু আই বাই সি সেটা এখানে দেখাইতেছে, যদি একটা রেক্টাঙ্গুলার বিম হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ওই এই এস ইকুয়াল টু আই বাই সি থেকে বিভিন্ন জিনিস বের করতে হয়। তো আমাদের এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকারই নাই, আমাদের রেক্টাঙ্গুলার সেকশন থাক বা যাই থাকুক না কেন আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে আই বের করবো, এরপরে সি বের করবো, সি বের করার পরে তারপরে আমরা এই ফর্মুলাতে বসাই বেন্ডিং স্ট্রেসটা বের করবো। So, এরপরে আমাদের যে প্রবলেমটা আছে, এখানে যতগুলো প্রবলেম আছে খুবই ছোট ছোট সহজ প্রবলেম, একই ধরনের প্রবলেম আমরা এর আগে যে প্রবলেমগুলো করছি সেম একই রকম। এখানে এক্সাম্পল 4.2 যেটা আছে, 4.2 যদি দেখি, এখানে বলা আছে a cast iron machine part is acted upon by a 3 kilonewton meter couple। তার মানে হলো এখানে একটা লোহার বা স্টিলের কাস্ট আয়রনের একটা মেশিন পার্ট আছে, মেশিন পার্টের একদম এই যে এইখানটাতে, এই পয়েন্টটাতে 3 কিলোনিউটন মিটার কাপল বা একটা মোমেন্ট কাজ করতেছে। এখন এখানে বলা আছে নোয়িং ই ইকুয়াল টু 165 জিপিএ। ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, সেই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিলের ভ্যালুটা এখানে দেওয়া আছে 165 গিগাপ্যাসকেল। and neglecting the effect of fillets determine the maximum tensile and compressive stress। তার মানে হলো এই যে এখানে যে মেশিন পার্টটা আছে সেই মেশিন পার্টটার এখানে এই যে পরিমাণ মোমেন্ট কাজ করতেছে, এই মোমেন্ট কাজ করার কারণে এখানে কি পরিমাণে, অর্থাৎ আমাদের এই যে এই কাস্ট আয়রনের যে সেকশনটা আছে সেই সেকশনটার ক্রস সেকশন এখানে দেখানো হয়েছে, এই ক্রস সেকশনে কি পরিমাণে কম্প্রেসিভ স্ট্রেস এবং কি পরিমাণে টেনসাইল স্ট্রেস ডেভেলপড হয়েছে, জেনারেট হয়েছে, সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস যে কোনো যেটাই বলি না কেন, আমাদের সেটা বের করার ফর্মুলা হলো এই যে এমসি ডিভাইডেড বাই আই। তারপরে আমাদের কি করতে হবে, এই যে সেকশনটা আছে এই সেকশনটার সেম আগের মতো আগে যে কাজ করছি ওই সেম কাজ, এই সেকশনটার জন্য মোমেন্ট, ডাইরেক্ট মোমেন্টের ভ্যালুটাই দেওয়া আছে, এখানে আরো সহজ ভাবেই দেওয়া আছে, মোমেন্ট আসলে ক্যালকুলেশনও করা লাগবে না, ডাইরেক্ট মোমেন্টের ভ্যালুটাই দেওয়া আছে। এখন এখান থেকে সি এবং আই এই দুইটা ক্যালকুলেশন করে জাস্ট এই ফর্মুলাতে বসাই দিলে আমাদের টেনসাইল স্ট্রেস কত এবং কম্প্রেসিভ স্ট্রেস কত সেটা আমরা বুঝতে পারবো। এখানে শুধুমাত্র আগের থেকে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো আমি যদি এর আগের এক্সাম্পল সেটা যদি দেখাই, আগের এক্সাম্পলে এখানে আমাদের যে সেকশনটা ছিল অর্থাৎ বিমের যে ক্রস সেকশনটা ছিল, সেই বিমের ক্রস সেকশনটা একদম সেন্ট্রয়েড বা নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম সিমেট্রিক, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের উপরে এবং নিচে একই রকম শেপের ছিল, সেখানে কোনো রকম কোনো আনইভেননেস ছিল না। এইখানে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা ধরেন আমি নিউট্রাল অ্যাক্সিস কোথায় জানি না, কারণ কি এটা তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা তো সিমেট্রিক না, এটা উপরে আর নিচে তো সেম না। তো তাহলে ধরেন যদি সেম এইখানে যদি তার নিউট্রাল অ্যাক্সিস থাকে তাহলে তার উপরের ডিসটেন্স অর্থাৎ উপরে তার স্ট্রেস এবং নিচে স্ট্রেস সেম হবে না। কারণ কি, কারণ নিচের মোমেন্ট অফ ইনারশিয়া উপরের মোমেন্ট অফ ইনারশিয়া সেম না, নিচের অংশটুকু একরকম উপরের অংশটুকু ভিন্ন আরেক রকম।
জাস্ট আগের প্রবলেম থেকে ডিফারেন্স এতটুকুই, আগেরটা ছিল পুরোটা সিমেট্রিক, আমি জাস্ট উপরে বা নিচে যে কোনো একটা স্ট্রেস বের করছিলাম। এই যে এখানে যদি মনে থাকে লাস্টের দিকে লিখে দিছিলাম যে ওই লাস্টে আমরা যখন এই সিগমা ম্যাক্স বের করি, আমরা এখানে একটা প্লাস মাইনাস দিয়ে নিয়েছিলাম, পরে লিখছিলাম যে সেই এই একবার লিখছিলাম প্লাস 4.8 এমপিএস, যেটাকে লিখছিলাম টেনসাইল স্ট্রেস নামে, আর একটাকে লিখছিলাম মাইনাস 4.81 এমপিএস, যেটাকে লিখছিলাম কম্প্রেসিভ স্ট্রেস। এটা দুইটা সেম ছিল কারণ এটা ছিল একটা সিমেট্রিক শেপ, উপরে ও নিচে সব দিকেই সেম। তো এটা যেহেতু সিমেট্রিক না, এটার ক্ষেত্রে দেখবেন ফাইনালি যখন আমরা কম্প্রেসিভ এবং টেনসাইল স্ট্রেস বের করব, দুইটা স্ট্রেস ভিন্ন ভিন্ন হবে। তো আমরা সলিউশনে আসি। এই লাইনে আসলে কিছুই নাই, এখানে কিভাবে সেন্ট্রয়েড বের করবে, কিভাবে স্ট্রেস বের করবে, জাস্ট ফর্মুলা লেখা, সলিউশনটা মেইনলি এখান থেকে। তো প্রথমে আমাদের কাজ হলো, যেহেতু এখানে ডাইরেক্ট মোমেন্ট দেওয়াই আছে, আমাদের কাজ হলো সি এর ভ্যালুটা বের করা এবং আই এর ভ্যালুটা বের করা, অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া বের করা প্রথমে। তো মোমেন্ট অফ ইনারশিয়া যদি বের করতে চাই, মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য আমাদের পুরো এই সেকশনটা সেন্ট্রয়েড কোথায়, এই সেকশনটা সেন্ট্রয়েডটা প্রথমে বের করতে হবে। সেন্ট্রয়েড বের করার জন্য আমরা এই টি শেপটাকে, এটা আপনারা এর আগেও ম্যাথমেটিক মেকানিক্সে পড়ে আসছেন, এই সেকশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখেন এই যে এইখান থেকে উপরের যে অংশটুকু রেক্ট্যাঙ্গুলার অংশটুকু, সেটাকে আমরা 1 নাম্বার সেকশন নাম দিলাম, এবং নিচে যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটুকু, এটাকে আমরা 2 নাম্বার সেকশন নাম দিলাম। তাহলে 1 নাম্বার সেকশনের জন্য যদি আমরা এরিয়া বের করি, যেহেতু সেন্ট্রয়েডের ফর্মুলা হয়েছে এখানে লেখাই আছে, সেন্ট্রয়েড ইকুয়াল টু a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 ডিভাইডেড বাই সামেশন অফ a, সেই ফর্মুলাই আমরা এখানে ইউজ করব। আগে যেভাবে শেখা আসছে সেম একই ফর্মুলাই আমরা ইউজ করব। তো এখানে যদি প্রথম সেকশনটার আমরা এরিয়া বের করি, প্রথম সেকশনটা দেখেন যে এখানে হাইট দেওয়া আছে 20 মিলিমিটার আর এখানে উইডথ দেওয়া আছে 90 মিলিমিটার। তাহলে জাস্ট এরিয়া, যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন, জাস্ট দৈর্ঘ্য সমান প্রস্থ করে দিলে এখান থেকে আমরা এরিয়া পাবো 1800 মিলিমিটার স্কয়ার। এবং এই 1 নাম্বার সেকশনটা সেন্ট্রয়েড একদম আমাদের বটম সারফেস থেকে, একদম বটম থেকে, এখানে আমরা এক্স অ্যাক্সিস অ্যাসিউম করে নিচ্ছি, এইখান থেকে আমাদের এই তার সেন্ট্রয়েডটা কোথায় আছে, একদম এইখান থেকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত আমার ফিগারে দেওয়া আছে। এই যে এখান থেকে যদি দেখি, এটা হলো আমার মেইন ফিগার, প্রশ্নের ফিগার আর কি। দেখেন এই যে বটম থেকে এ পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 40 মিলিমিটার, আর প্রথম উপরের যে সেকশন, সেটা সেন্ট্রয়েড অবশ্যই থাকবে এই উপরের 20 মিলিমিটারের অর্ধেকে, 20 মিলিমিটার অর্ধেক 10 মিলিমিটার, অর্থাৎ একদম ডাউন থেকে, অর্থাৎ বটম থেকে টোটাল সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 40 প্লাস 20 এর অর্ধেক 10, তাহলে হতো 50 মিলিমিটার। সেটাই লেখা হয়েছে দেখেন, এখান থেকে এ পর্যন্ত 40 আর 20 এর অর্ধেক 10, তাহলে প্রথম সেকশনটা সেন্ট্রয়েড ছিল 50 মিলিমিটারে। তাহলে এখন যদি a1 y1 অর্থাৎ এক নম্বর সেকশনের এরিয়া এবং সেন্ট্রয়েড গুণ করি, তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পাবো 1800 ইনটু 50 করলে 90 ইনটু 10 টু দি পাওয়ার 3। এটা জাস্ট নরমাল আর কি ক্যালকুলেশন। এরপরে 2 নম্বর সেকশন যদি আসি, এটাও একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন। সো রেক্ট্যাঙ্গুলার সেকশন হওয়ার কারণে এটার এই যে দেখেন এই উইডথ দেওয়া আছে 30 মিলিমিটার, নিচে লেখা আছে 30 মিলিমিটার, এবং এটার এই যে হাইট এখান থেকে শুরু করে এই পর্যন্ত হাইট দেওয়া আছে 40 মিলিমিটার। তাহলে এরিয়া ক্যালকুলেশন করলে জাস্ট 40 ইনটু 30 করলে 1200 মিলিমিটার স্কয়ার। এবং এই 2 নাম্বার সেকশনটা সেন্ট্রয়েড থাকবে এই 40 মিলিমিটারের অর্ধেক, অর্থাৎ এই হাইটটার অর্ধেকে 40 এর অর্ধেক করলে সেটা আসে 20 মিলিমিটার। তো এখন যদি a2y2 করি, তাহলে সেক্ষেত্রে a2y2 এর ভ্যালুটা আসে এই 1200 ইনটু 20, অর্থাৎ 24 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার। তাহলে এখন যতগুলো a1 y1 প্লাস a2 y2, এটার টোটালটা যদি আমি সামেশন করি, যোগ করি, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা আসছে 114 ইনটু 10 টু দি পাওয়ার 3। আর এখান থেকে যে এরিয়াটা আছে, এরিয়া যদি সামেশন করি, তাহলে 1800 প্লাস 1200 করলে এরিয়াটা আসে 3000 মিলিমিটার স্কয়ার। এখন আমরা জানি সেন্ট্রয়েড ইকুয়াল টু সামেশন অফ a1 y1 প্লাস a2 y2, এটা সবগুলা যোগফল, তার সাথে সেটাকে যদি আমরা এরিয়া, টোটাল সামেশন অফ এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেন্ট্রয়েড পাই। তো 114 ইনটু 10 টু দি পাওয়ার 3 কে যদি আমরা 3000 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্ট্রয়েডটা পাইতেছি 38 মিলিমিটার। এখন আমরা এই যে 38 মিলিমিটার ক্যালকুলেশন করলাম, আমরা কিন্তু এক্স অ্যাক্সিসটাই নিচে ধরে নিয়েছি। হ্যাঁ, একজনের প্রশ্ন আছে, বলেন। কেউ একজন হ্যান্ড রেজ করছিলেন। আচ্ছা, আমি হ্যান্ড হ্যাঁ বলেন, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা এই যে সেকশনটা দেওয়া আছে, সেই সেকশনটা আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করলে পারলাম 38 মিলিমিটার। অর্থাৎ আমরা যেহেতু সব সেন্ট্রয়েড গুলো, অর্থাৎ আমাদের এক্সিসটা একদম বটমে ধরে নিয়েছিলাম, আমাদের এই পুরো সেকশনটা সেন্ট্রয়েড হলো এই বটম থেকে 38 মিলিমিটার উপরে। তো সেই জায়গাটাই এই যে ফিগারে এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই এখান থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্সটা হলো 38 মিলিমিটার। এই যেখানে লেখা আছে যে বটম থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্সটা হলো 38 মিলিমিটার।
তাহলে এখন আমরা সেন্ট্রয়েড পেয়ে গেছি, সেন্ট্রয়েডের লোকেশন কোথায় সেটা আমরা পেয়ে গেছি। সেন্ট্রয়েডের লোকেশন পেলে সেখান থেকে আমরা এই যে সি এর ভ্যালু যেটা, সেটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। সিটা হলো এই সেন্ট্রয়েড থেকে যদি আমরা টেনসাইল স্ট্রেস চিন্তা করতে চাই, তাহলে টেনসাইল স্ট্রেন্থ আমাদের থাকে উপরে টপ ফাইবারে। তাহলে টেনসাইল স্ট্রেসের জন্য জাস্ট এখান থেকে এইটুকু ডিস্টেন্স হবে আমাদের সি ডিস্টেন্স। আর যদি আমরা কম্প্রেসিভ স্ট্রেস চিন্তা করতে চাই, তাহলে একদম বটম থেকে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হবে কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে সি এর ভ্যালু। তো সেটা একটু পরে আসি, প্রথমে আমরা আই বা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেশন করে নিই। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে যে আমাদের দুইটা সেকশন আমরা চিন্তা করে নিয়েছি, উপরের এটুকু একটা সেকশন আর নিচের এটুকু আরেকটা সেকশন। তো আমরা যদি আলাদা আলাদাভাবে সেই দুইটা সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া চিন্তা করি, তাহলে যেহেতু উপরের এই সেকশনটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, তো রেক্ট্যাঙ্গুলার সেকশন হলে আমরা জানি সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা আসে BH3/12। এখানে যে আই বার মানে হলো এটা জাস্ট এর একটা ক্লাসিক্যাল এখানে টাইপিং এরর। এখানেও হবে আর কি এই যে BH3/12, এখানে যেটা ডাইরেক্ট BH3/12 লেখা আছে, এটাই আর কি এখানে জাস্ট দুইটা সেকশনের জন্য আলাদা আলাদা। প্রথম সেকশনের জন্য এখানে সামেশন দ্বারা দেখানো হয়েছে। তো প্রথম সেকশনের জন্য যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন, তো প্রথম সেকশন এই অংশটুকুর জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে BH3/12। আর সেটা কত এর আগেও একটা প্রবলেমে দেখাইছিলাম, মানে প্রথম এক্সাম্পলে, যে যেহেতু আমাদের সেন্ট্রয়েড আছে কোথায়, সেন্ট্রয়েড আছে হলো এই যে এখানে সি সি পজিশনে। আর আমরা এক্স এক্সিস চিন্তা করছি কোথায়, এইখানে। অ্যানালিটিক মেকানিক্সে শিখে আসার কথা, যদি সেন্ট্রয়েড এবং আমাদের এক্সিস দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তাহলে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে আমাদের নতুন আরেকটা টার্ম নিয়ে আসতে হয়, সেটা হলো এডি স্কয়ার। তো সেটা এখানে লেখা হচ্ছে BH3/12 প্লাস এডি স্কয়ার। তো প্রথম সেকশনটার জন্য যদি আমি চিন্তা করি, প্রথম সেকশনটার জন্য উইডথ হচ্ছে এই যে এখান থেকে উইডথ হচ্ছে 90 মিলিমিটার, তাহলে 1/12 ইন্টু 90, আর এইচ অর্থাৎ হাইট হচ্ছে এই যে 20 মিলিমিটার, তাহলে 1/12 ইন্টু 90 ইন্টু 12 কিউব প্লাস এডি স্কোয়ার। প্রথম সেকশনটার এরিয়া আমরা এই যে এখানে বের করে আসছিলাম 1800। এখন ডি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার মানে হলো এই প্রথম সেকশনটার সেন্ট্রয়েড কোথায় আছে এবং পুরা সেকশনটা সেন্ট্রয়েড কোথায় আছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। প্রথম সেকশনটার আমাদের এক নাম্বার সেকশনের ওয়াই বার ছিল কততে, 50 মিলিমিটার, অর্থাৎ সেন্ট্রয়েড ছিল 50 মিলিমিটার। আর পুরো সেকশনটা সেন্ট্রয়েড কত, 38 মিলিমিটার। তাহলে ডি কতটুকু, এই যে এটা হলো 50, এটা হচ্ছে 38, তাহলে মাঝখানে এতটুকু ডিস্টেন্স কত, 50 মাইনাস 38, তাহলে কত হয় 12, সেটা এখানে দেখা হয়েছে 1800 ইন্টু 12 স্কোয়ার। প্লাস এক নম্বর সেকশনের কাজ শেষ, এখন দুই নম্বর সেকশনের জন্য বি হচ্ছে যে এখান থেকে এইটুকু 30 মিলিমিটার, তাহলে 1/12 ইন্টু 30। আর এইচ এই যে এখান থেকে সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো হাইট এইচ 40 মিলিমিটার, তাহলে 1/12 ইন্টু 30 ইন্টু 40 কিউব। প্লাস এটার জন্য সেম, যেহেতু আমাদের এক্সিস আছে একদম নিচে, এক্সিসটা আছে একদম আমাদের বটমে, আর সেন্ট্রয়েডটা উপরে, তাহলে এই দ্বিতীয় সেকশনটার জন্য আমরা এই ওয়াই বারের ভ্যালু বা সেন্ট্রয়েড পাইছি 20 মিলিমিটারে। আর আমাদের পুরো সেকশনটা সেন্ট্রয়েড ছিল হচ্ছে 38 মিলিমিটারে। তাহলে 38, এই যে এখানে হচ্ছে 38 আর এখানে হচ্ছে 20, তাহলে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হলো কত, এই 38 মাইনাস 20 অর্থাৎ 18। তাহলে যে ডি এর ভ্যালু এটাই লেখা আছে, দেখেন এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাইছি 1200, আর ডি হচ্ছে 38 মাইনাস 20 18, এ ডি স্কয়ার অর্থাৎ 38 এই ছিল 18 স্কয়ার। তো পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এই পুরো সেকশনটার মোমেন্ট পাইতেছি, মোমেন্ট অফ ইনারশিয়া পাইতেছি 868 into 10 to the power 3। এটা আসলে এখানে এটা এটা টাইপিং এরর আছে, এটা হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4। মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট হচ্ছে এই ইউনিট, যে ইউনিটে থাকবে সেই ইউনিট টু দি পাওয়ার 4। তাহলে সেখান থেকে যদি মিলিমিটার টু দি পাওয়ার 4 থেকে আমরা মিটার টু দি পাওয়ার 4 এ নিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই 1000 কিউব দ্বারা ভাগ করতে হয়। 1000 কিউব দ্বারা, সরি এখানে তো 4 আছে, তো 1000 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। 1000 টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা আসে 868 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার টু দি পাওয়ার 4। এখানে জাস্ট মিলিমিটার টু দি পাওয়ার 4 থেকে মিটার টু দি পাওয়ার 4 এ নিয়ে আসি। এখন আমার যে ভ্যালু যা প্রয়োজন টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস বের করার জন্য, আমার ফর্মুলাটা হলো MC ডিভাইডেড বাই I। এম এর ভ্যালু ডাইরেক্ট আমার প্রশ্নে দেওয়া আছে, সি এর জন্য আমি অলরেডি সেন্ট্রয়েড বের করে ফেলছি, এবং আই জাস্ট এখন আমি মোমেন্ট অফ ইনারশিয়ার যে ভ্যালুটা ক্যালকুলেশন করলাম এটা এখন জাস্ট বসাই দিই। এখন আমি সেটাই যদি জাস্ট এখানে অ্যাপ্লাই করি, যে ফ্লেক্সার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস একই কথা। আমাদের এখানে বলতেছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস কত এবং ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কত। তো টেনসাইল স্ট্রেস যখন আমরা ক্যালকুলেশন করব, তো বলতে পারবেন টেনসাইল স্ট্রেস কোথায় থাকে, এই সেকশনটা টেনসাইল স্ট্রেস কোথায় থাকবে,
উপরে উপরে, অর্থাৎ এই যে এখানে যে এ বি সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এ পজিশনে থাকবে টেনসাইল স্ট্রেস, একদম নিচে থাকবে হলো কম্প্রেসিভ স্ট্রেস। এটাও দেখাইছিলাম যে কোনো একটা বিম যদি এরকম বেন্ডিং হয়, বিমের উপরে যদি লোড থাকে, বিমটার বেন্ডিং শেপ হয় এরকম। বেন্ডিং শেপ যদি এরকম হয় তার মানে কি উপরের যে পোরশনটা, উপরের পোরশনটা কি কম্প্রেসিভ স্ট্রেসের মধ্যে থাকে এবং নিচের পোরশনটা এটা স্ট্রেসড অবস্থায় থাকে, এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস আর কি জেনারেট করে। তো সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমে আমরা টেনসাইল স্ট্রেস অর্থাৎ এ পজিশনে যদি ও এ, এখানে আর এটাকে আসলে ও দ্বারা লেখা হয়, এটাকে লেখা হয় সিগমা দ্বারা। তো সিগমা এ যদি বের করতে হয় তাহলে এখানে সেটাই লেখা আছে এম ইনটু সি এ, অর্থাৎ এ পজিশন সেন্ট্রয়েড থেকে এ পজিশনের ডিসটেন্স ডিভাইডেড বাই আই। তো মোমেন্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে 3 কিলোনিউটন মিটার। আর এখন আমি যদি এই এ সি পজিশন আর এ পজিশনের মধ্যে ডিসটেন্সটা চিন্তা করি, তাহলে দেখেন আমাদের আমরা যখন সেন্ট্রয়েড বের করছিলাম, সেন্ট্রয়েড পাইছিলাম 38 মিলিমিটার ফ্রম বটম, অর্থাৎ নিচের থেকে 38 মিলিমিটার পাইছিলাম। তো মিলিমিটারকে মিটারে করলে আর কি 0.38 মিলিমিটার মিটার আসে। এখন এই নিচের থেকে যদি 38 মিলিমিটার পাই, উপর থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্সটা কত সেটা জানতে হলে আমি দেওয়া ফিগারে চলে যাই। এই যে পুরো ফিগারটাতে দেখেন পুরো এই পুরো সেকশনটার টোটাল হাইটটা কত, এখান থেকে পর্যন্ত 40 মিলিমিটার, এখান থেকে এটুকু হচ্ছে 20 মিলিমিটার, তাহলে টোটালটা হলো 60 মিলিমিটার। আর আমার সেন্ট্রয়েডটা আছে 38 মিলিমিটার, বটম থেকে 38 মিলিমিটার, তাহলে টপ থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্স কত হবে 60 মাইনাস 38, তাহলে কত 22। 22 মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে এটা 1000 দ্বারা ভাগ করলে 0.022 মিটার। তাহলে সি এর ভ্যালুটা যখন আমরা এ পয়েন্টের জন্য অর্থাৎ টেনসাইল স্ট্রেস বের করতেছি, টেনসাইল স্ট্রেস টপে থাকে, টপ ফাইবারের জন্য যখন স্ট্রেস বের করতেছি তখন ডিসটেন্স হবে হলো টপ থেকে এই সেন্ট্রয়েড পর্যন্ত, অর্থাৎ সি এর ভ্যালুটা হবে টপ থেকে সেন্ট্রয়েড পর্যন্ত। তো সেটাই আমরা ক্যালকুলেশন করে পাইছি 22 মিলিমিটার, মিটারের নিচে 0.022। তাহলে এম এর ভ্যালু বসাইছি, সি এর ভ্যালু বসাইছি এবং আই তো পেয়েছি পুরো সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া পেয়েছি, এটা হচ্ছে 8680 টু দি পাওয়ার -9। এটা এখানে এটা ক্যালকুলেশন ভুল আছে, এটা মিলিমিটার টু দি পাওয়ার 4 না, এটা হচ্ছে মিটার টু দি পাওয়ার 4। তো এটা যদি আমি এখন সব ভ্যালু বসাই দেই তাহলে সেটা পুরোটা ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসছে +76 এমপিএ। এখন এখানে ডাইরেক্ট যদি জাস্ট ক্যালকুলেটরে এটা বসাই ক্যালকুলেশন করেন তাহলে ভ্যালুটা জাস্ট 76 আসবে না, শুধু এখানে যদি মিটার টু দি পাওয়ার 4 জাস্ট এই ভ্যালুগুলো বসাই আসলে এটা আসবে কেপিএ তে। সো কেপিএ থেকে আবার 1000 দ্বারা ভাগ করে এমপি তে নিয়ে আসছে। এটা আসলে আপনার ওসি, এখানে কোনো প্রশ্নে বলে দেয় না যে আমাদের এমপিএ তে স্ট্রেস বের করতে হবে, আপনি কেপিএ তে বের করেন বা শুধু প্যাসকেলে বের করেন, এটা আপনার ইচ্ছা, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট এটা প্রথমে এই অংশটুকু যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন তাহলে ভ্যালুটা 76 আসবে না, ভ্যালুটা আসবে অন্য কিছু। তো সেটাকে আবার ওই এমপিএ তে কনভার্ট করার পরে ভ্যালুটা আসছে 76। এখন যখন কম্প্রেসিভ স্ট্রেস বের করব, আমাদের কম্প্রেসিভ স্ট্রেস থাকে বটম ফাইবারে, তাহলে বটম ফাইবারটাকে আমরা এখানে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। কম্প্রেসিভ স্ট্রেসকে সাধারণত টেনসাইল স্ট্রেসকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি, কম্প্রেসিভ স্ট্রেসকে মাইনাস দ্বারা প্রকাশ করি, তাই এখানে মাইনাস লেখা হয়েছে। এম সিবি, সিবি মানে হলো সেন্ট্রয়েড থেকে বি পয়েন্টের ডিসটেন্স। এম এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 3 কিলোমিটার মিটার, আর আমাদের সি এই বটম থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্স মানে হলো আমাদের সেন্ট্রয়েডের ডিসটেন্স। সেন্ট্রয়েড আমরা পাইছি হলো 38 মিলিমিটার, তো সেটাকে মিটারে কনভার্ট করলে আসলে 0.038 মিটার। এবং এটাও এখানেও সেম, এখানে এটা মিলিমিটার টু দি পাওয়ার 4 না, এটা হচ্ছে মিটার টু দি পাওয়ার 4। তো এটাও ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে যদি এমপিএ তে কনভার্ট করি ক্যালকুলেশন করে তাহলে সেই ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেস যেটা টোটাল কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালুটা আসে 131 এমপিএ। এতটুকুই ছিল আমাদের প্রবলেম, যে কম্প্রেসিভ স্ট্রেস কত, টেনসাইল স্ট্রেস কত। আমাদের সেম আগের মতো প্রসেসে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি, সেন্ট্রয়েড বের করছি, করার পরে শুধুমাত্র ডিফারেন্স হলো যে এখানে যদি সিমেট্রিক থাকে, एग्जांपल 8.4 এর মতো যদি সিমেট্রিক থাকে তাহলে সেক্ষেত্রে তো এই টপ ফাইবার বা বটম ফাইবার দুইটার ডিসটেন্সই তো সেমই হবে। যদি মানে সিমেট্রিক না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টপ ফাইবার আর বটম ফাইবারের ডিসটেন্সটা এভাবে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করার পরে এভাবে বের করে নিতে হবে, করে জাস্ট ফর্মুলা বসিয়ে দিলে কম্প্রেসিভ স্ট্রেস টেনসাইল স্ট্রেস বের করতে পারবে। এটাতে কারো কোনো অসুবিধা আছে? বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন, না বুঝতে পারলে বলেন। এই প্রবলেমগুলো একদমই সিম্পল, খুবই সহজ। সো এখান থেকে এই চ্যাপ্টার থেকে তো এক সেট প্রশ্ন থাকবে, সেই এক সেট প্রশ্ন যদি মানে ভালো করে পড়েন, আসলে পরীক্ষায় বের করা কঠিন, পাস করাই সহজ। মানে এইখান থেকে তো এক সেট যেটা থাকবে মোটামুটি সেই এক সেট যদি খুব ভালো মতো লিখতে পারেন তাও তো আর মিডে কিছু নাম্বার দিলে ফাইনালের এই এক সেট ভালো মতো পারলে তো পাস হয়ে যায়।
এটাতে কারো কোনো অসুবিধা আছে বলেন? জি না স্যার, ওটা একবার দেখলে কোনো সমস্যা হলে এরপরে জানাবো ক্লাস। হ্যাঁ, পরে জানাই যদি অসুবিধা হয় তারপরে পরে। এরপরে এই চ্যাপ্টারের লাস্ট যে প্রবলেম, এটাও খুবই সিম্পল একটা প্রবলেম। প্রবলেম অলরেডি আমরা ওই এক্সাম্পল এই পয়েন্ট এর মধ্যে কিছুটা করছিও। জাস্ট এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেখানো হয়েছে। সিম্পলি সাপোর্টেড বিমটার লেন্থ হচ্ছে 10 ফিট। আর এখানে এই সিম্পলি সাপোর্টেড বিমের উপরে একটা ইউডিএল দেওয়া আছে, ইউডিএলটা ভ্যালুটা হচ্ছে 1 ফিট পার ফিট। আর এই যে বিম যেটা আছে সেই বিমটার ক্রস সেকশন এখানে দেখানো আছে। এই ক্রস সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিমটার উইডথ এবং হাইট দুটাই হচ্ছে 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে। এখন এখান থেকে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বের করতে হবে। জিনিসটা আসলে খুবই সিম্পল একটা জিনিস। কারণ এই এখন যদি বেন্ডিং স্ট্রেস বের করতে বলে জাস্ট ফর্মুলাটা হলো এমসি ডিভাইডেড বাই আই, এর বাইরে তো আর কোনো কিছুই না। তাহলে এখন এখান থেকে কি করতে হবে, বিম থেকে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। একটা ইউডিএল যদি থাকে তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের উপর যদি ইউডিএল থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা ম্যাক্সিমাম মোমেন্টের ইকুয়েশনটা আসলে ডাব্লিউ স্কয়ার বাই 8। এটা আসলে কোনো মুখস্থ ইকুয়েশন না, এটা যদি আপনি মনে করেন ইউডিএল এর কারণে ওই পুরো বিমটাকে এই যে ইউডিএলটা দেওয়া আছে সেই ইউডিএলটা থেকে আপনি এখানে প্রথমে রিঅ্যাকশন বের করবেন, এখানে রিঅ্যাকশন বের করবেন, রিঅ্যাকশন বের করার পরে সেটা রেসিপি ড্র করবেন, ডিএমডি ড্র করবেন। ড্র করার পরে দেখবেন এই যে ম্যাক্সিমাম মোমেন্ট যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা সে আলটিমেটলি এই সেম একই ভ্যালুই আসবে। এটাকেই জাস্ট সহজ কথায় আমরা যখন এখন তো এসএমপি তে আছি, মানে সফটওয়্যার স্কুলে আছি, এরপরে আমরা যখন আরসিসি তে যাব, আমরা স্ল্যাব ডিজাইন করব, বিম ডিজাইন করব, এরপরে স্টিলের করব, অর্থাৎ স্ট্রাকচারাল যত ডিজাইন করব বা অ্যানালাইসিস করব, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যত এরকম সিম্পলি সাপোর্টেড বিম থাক অথবা আমাদের একটা এরকম ফিক্স সাপোর্টের কোনো বিম থাক, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে লোডিং কন্ডিশন বা লোড যেটা দেওয়া থাকে সেখানে যদি আমরা ওই প্রবলেমের ভিতরে আবার এই ভেঙে ভেঙে সব রিয়াকশন বের করে সেখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট বের করে মোমেন্ট ক্যালকুলেশন করতে যাই তাহলে আসলে অনেক বেশি টাইম লেগে যায়। এই জন্য আমরা কিছু আর কি জাস্ট নাম হিসেবে মনে রাখি, যেমন এই যে এখানে দেখেন আরো কিছু ভ্যালু দেওয়া আছে, আরো কিছু ফর্মুলা দেওয়া আছে। যেমন এই যে কোনো একটা যদি সিম্পলি সাপোর্টেড বিম যদি পুরোটার উপরে ইন্ডিয়াল থাকে তাহলে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হয় ডাব্লিউ স্কয়ার বাই 8 এবং ম্যাক্সিমাম শেয়ার বাই ডাব্লিউ এল বাই 2। সেম যদি একটা সিম্পলি সাপোর্টেড বিমের একদম মিডল পয়েন্টে যদি এরকম একটা পয়েন্ট লোড থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্টের ইকুয়েশন হয় পিএল বাই 4 আর ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে পি বাই 2। যদি একটা এরকম ক্যান্টিলিভার থাকে, ক্যান্টিলিভারের উপরে যদি এরকম একটা ইউডিএল থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট হয় ডাব্লিউ এল স্কয়ার বাই 2 এবং ম্যাক্সিমাম শেয়ার হয় ডাব্লিউ এল। আর যদি একটা এরকম ক্যান্টিলিভারের উপরে যদি এরকম একটা পয়েন্ট লোড থাকে একদম ফ্রি এন্ড, যেটা ফ্রি এন্ডে যদি পয়েন্ট লোড থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হয় পিএল এবং ম্যাক্সিমাম শেয়ার হলো জাস্ট ওইটাই। এগুলো আসলে কোনোটাই কোনো মুখস্থ কোনো কিছুই না। এটা যদি আপনি প্রত্যেকটা বিমের জন্য এইরকম করে রিয়াকশন বের করেন, রিয়াকশন বের করার পরে এসএফটি বিএমপি ড্র করেন তাহলে দেখবেন যে এসএফটি বিএমপি পাইতেছেন সেখান থেকে যে ম্যাক্সিমাম মোমেন্টের যে ভ্যালুটা সেই ভ্যালুটা সেম এটাই আসবে। সো এটা জাস্ট ওই আমাদের কাজকে বা আমাদের ম্যাথ করার বা প্রবলেম সলভ করার গতিটাকে বৃদ্ধি করার জন্য এই জিনিসগুলো আগে থেকেই যদি মানে আমরা ডাইরেক্ট এগুলো ইউজ করি তাহলে আমাদের টাইম সেভ হবে। তো এখানেও সেম, এখানে যদি কেউ মনে করেন যে আমি জাস্ট এই ফর্মুলা মুখস্থ করবো না, যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ইউডিএল থাকলে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা ডাব্লিউ স্কয়ার বাই 8 এটা আমি মুখস্থ করবো না, তাতে কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এখানে সেক্ষেত্রে এখানে রিঅ্যাকশন বের করবেন, জাস্ট রিঅ্যাকশন বের করাও সহজ। কিন্তু পুরোটা ইউডিএল আছে 1 কিপ পার ফিটের এবং এটার লেন্থ হচ্ছে 10 ফিট। তার মানে টোটাল এটার উপরে লোড আছে হলো 1 ইনটু 10 অর্থাৎ 10 ফিট লোড আছে। কারণ মোমেন্ট যদি রিঅ্যাকশনে ভাগ করে দেন তাহলে এখানে 5 এখানে 5। আর এখান থেকে এসএফডি বিএমডি ড্র করার পরে দেখবেন বিএমডি তে যে ম্যাক্সিমাম মোমেন্ট পাইছেন সেটা হচ্ছে ডাব্লিউ স্কয়ার বাই অর্থাৎ 12.5 এটা সমান। তো কেউ যদি এটা মুখস্থ করেন বা কেউ যদি এরকম রিঅ্যাকশন বের করেন যে কোনো ভাবে করলেই হবে, কোনো অসুবিধা নেই। আমরা যদি ম্যাক্সিমাম মোমেন্ট বের করি, ম্যাক্সিমাম মোমেন্ট পাইলাম 12.5 ফিট। এখন আমাদের বের করতে হবে কি ফর্মুলা এমসি ডিভাইডেড বাই আই। তার মানে আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা আছে রেক্ট্যাঙ্গুলার সেকশনের আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে আর সেন্ট্রয়েড বের করতে হবে। এখন যেহেতু এটা একদম মানে সিমেট্রিক, মানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক, তো অবশ্যই এটা তো তার নিউট্রাল অ্যাক্সিস থেকে সিমেট্রিক অবশ্যই হবে। সিমেট্রিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নিউট্রাল অ্যাক্সিসটা থাকবে তার মাঝখানে, অর্থাৎ বটম থেকে 5 ফিট উপরে। যেহেতু টোটাল লেন্থটা হলো টোটাল হাইটটা হলো 10 ইঞ্চি, তাহলে তার ইয়েটা থাকবে সরি 5 ফিট না 5 ইঞ্চি, তার সেন্ট্রয়েড থাকবে 5 ইঞ্চি। তো সেটা বের করা হয়েছে দেখেন
আই যেহেতু রেক্টাঙ্গুলার একটা সেকশন, রেক্টাঙ্গুলার সেকশনের জন্য ডি ইজ 2/12, আর যেহেতু এটা এক্সিস বা একদম এটা মানে সেন্ট্রয়েড দিয়ে এটা এক্সিস যাইতেছে, তাই এখানে এডি স্কয়ার যোগ করার কোনো কাহিনী নেই। জাস্ট ডি ইজ 2/12, ডি এর ভ্যালুটা হচ্ছে যদি 10 ইঞ্চি, হাইটও 10 ইঞ্চি, তাকে 12 দ্বারা ভাগ করলে এখানে যে ভ্যালুটা পাইতেছে এটা 833.33 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর সেন্ট্রয়েড অর্থাৎ বটম বা টপ যেখানে বই না কেন সেখান থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা হলো হাইট ডিভাইডেড বাই 2 অর্থাৎ 10/2 অর্থাৎ 5 ইঞ্চি। এখন জাস্ট আমি যদি ফর্মুলাতে বসিয়ে দিই এমসি ডিভাইডেড বাই আই, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 12.5, সি এর ভ্যালুটা হচ্ছে 12.5, এখানে ছিল কি ফিট। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে জাস্ট মনে হইতে পারে হঠাৎ করে এই 12টা কোথা থেকে আসলো। আমরা এখানে যে মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি সেই মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি, এবং সি এর ভ্যালুটা বের করছি সেটার ইউনিট হচ্ছে ইঞ্চি, কিন্তু যে মোমেন্টটা বের করছি সেই মোমেন্টের ইউনিটটা হচ্ছে কিপ ফিট। তাই কিপ ফিট থেকে কিপ সবগুলা ইউনিট সেম রাখার জন্য ইঞ্চিতে কনভার্ট করার জন্য এখানে 12 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ 12.5 ইনটু 12, সি এর ভ্যালুটা ইজ 5 ডিভাইডেড বাই আই, এমসি ডিভাইডেড বাই আই, আই এর ভ্যালু হচ্ছে 833.33, সেটা এখানে বসানো হয়েছে। বসাই ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে স্ট্রেস সেই ম্যাক্সিমাম স্ট্রেসটা আসছে 0.9 কেএসআই, ইকুয়ালেন্সি স্কয়ার মানে হলো কেএসআই। এখন এখান থেকে দেখেন এই যেহেতু এটা একদম সিমেট্রিক একটা শেপ, অর্থাৎ তার উপরে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে নিচে সব জায়গায় যেহেতু ডিসটেন্স সেম, এই প্রবলেমের ক্ষেত্রে তার মানে অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেস আর টেনসাইল স্ট্রেস অবশ্যই সেমই হবে, কারণ সেন্ট্রয়েড থেকে তার একদম বটম ফাইবারের যে ডিসটেন্স আর টপ ফাইবারের যে ডিসটেন্স, সেই দুটো ডিসটেন্সই 5 ইঞ্চি হবে। সো এখানে আসলে যে সেটা লেখা হয়েছে যে সিগমা টি অর সিগমা, এখানে আর কি সি লেখা হয় কম্প্রেসিভ স্ট্রেসকে, যে দুইটাই সেম। এখানে আসলে যেহেতু সিমেট্রিক একটা শেপ, এখানে আলাদা করার কোনো সুযোগ নাই, সেটা এখানে লেখা হয়েছে টি অর সি equal to 0.9 KSI। এই প্রবলেম বুঝতে কারো অসুবিধা আছে? কারো কোনো সমস্যা আছে স্যার প্রবলেমে?